পৃষ্ঠা ১৩৮ ৩২। তিব্বতের পথে অতীশ। তিব্বতের ঐতিহাসিক সুম্পা বলেছেন, লৌহ মকর বর্ষ শেষে ৫৯ বৎসর বয়সে অতীশ ২ তিব্বতী লোচাবা সহ নেপালে এসে পৌঁছালেন। রাজা অনন্ত কীর্তির অনুরোধে তিনি ১ বৎসর সময় বিহারে বাস করেন। তারপর জল অশ্ব বর্ষে তিনি তিব্বতের ইয়ারি গুন্থাং এর থোলিং বিহারে এসে পৌঁছান। ঐতিহাসিক গৈলোচাবা বলেছেন, প্রভু অতীশ জল অশ্ব বর্ষে অর্থাৎ ৯৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। লৌহ মকর বর্ষ অর্থাৎ ১০৪০ খ্রিস্টাব্দে তিনি ভারত ত্যাগ করেন। প্রভু লৌহ সর্পবর্ষ অর্থাৎ ১০৪১ খ্রিস্টাব্দে নেপালে অতিবাহিত করেন। জল অশ্ব বর্ষে অর্থাৎ ১০৪২ খ্রিস্টাব্দে তিনি ইয়ারি অভিমুখে যাত্রা করেন। গৈলোচাবা রচিত সুবিশাল ঐতিহাসিক গ্রন্থটি দ্য ব্লু অ্যানালস নামে রোয়েরিক ইংরেজিতে তর্জমা করেছেন। এই গ্রন্থটি রচনাকাল ১৪৭৬ খ্রিস্টাব্দ। গৈলোচাবার বর্ষ গণনা পদ্ধতির বৈশিষ্ট্য এই যে তিনি ১৪৭৬ খ্রিস্টাব্দ অর্থাৎ তাঁর এই গ্রন্থ রচনা বর্ষটিকে ভিত্তি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিব্বতের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার কাল নির্ণয় করেছেন। এই কাল বিচারের ভিত্তিতে তিনি এই গ্রন্থের অন্যত্র বলেছেন, প্রভুর তিব্বতে আগমনের পরে বর্তমান কাল পর্যন্ত অর্থাৎ ১৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ৪৩৫ বৎসর অতিবাহিত হয়েছে। ভারতীয় পণ্ডিতদের মধ্যে কিন্তু অতীশ কোন বৎসরে তিব্বত যাত্রা করেন সে বিষয়ে গুরুতর মতভেদ আছে। এই পরস্পর বিরোধী মতগুলির কয়েকটি উল্লেখ করা যাক। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, দীপঙ্কর সম্ভবত ১০৩৫ খ্রিস্টাব্দে তিব্বত গিয়েছিলেন। শরৎচন্দ্র দাস একবার বলেছেন, অতীশ ১০৩৮ খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। আবার শরৎচন্দ্র দাসী অন্যত্র বলেছেন, প্রভু ১০৪২ খ্রিস্টাব্দে বিক্রমশীল বিহার ত্যাগ করে তিব্বত রওনা হয়েছিলেন। সিলভান লেভি বলেছেন, পাকসাম জোনসং গ্রন্থের বিষয়সূচিতে বলা হয়েছে ১০৪০ খ্রিস্টাব্দে অতীশ তিব্বতে গিয়েছিলেন। পৃষ্ঠা ১৩৯। সর্বশেষে রমেশচন্দ্র মজুমদার মন্তব্য করেছেন যে বিভিন্ন পণ্ডিত পৃথক পৃথকভাবে অতীশের তিব্বত যাত্রার বৎসর বলে ১০৩৮, ১০৩৯, ১০৪০, ১০৪১ ও ১০৪২ খ্রিস্টাব্দ নির্দিষ্ট করেছেন। অতীশের তিব্বত যাত্রার কাল নির্ণয়ে এই বিভ্রান্তির কারণ আছে। সম্ভবত তিব্বতী সূত্রগুলো অনুসরণের সময় যথেষ্ট সতর্কতার অভাবই এই বিভ্রান্তির প্রধান কারণ। এই কাল নির্ণয়ের সময় তিব্বতবিদরা মূলত সুম্পা রচিত পাকসাম জোনসং গ্রন্থে প্রদত্ত কাল নির্ণয়টি প্রামাণ্য বলে গ্রহণ করেছেন বটে, কিন্তু সর্বত্র তাঁর নির্দেশ মানেননি। যেমন শরৎচন্দ্র দাস যখন সুম্পার পাকসাম জোনসং গ্রন্থটি সম্পাদনা করেছেন তখন তার ইংরেজি বিষয়সূচিতে বলেছেন যে পাল বংশের বিখ্যাত নৃপতি নয়পালের রাজত্বকালে আনুমানিক ১০৪০ খ্রিস্টাব্দে দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তিব্বত পরিদর্শন করেন। অথচ অন্যত্র তিনি লিখেছেন, প্রভু শ্রীমৎ অতীশ বন্ধনীর মধ্যে যোব পালদন অতীশ বন্ধনী শেষ ১০৩৮ খ্রিস্টাব্দে ইয়ারিতে পৌঁছলেন। পরবর্তীকালের অধিকাংশ পণ্ডিত বিষয়ে মুখ্যত শরৎচন্দ্র দাসকে অনুসরণ করেছেন বলে অতীশের তিব্বত যাত্রার বর্ষটি বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে নির্দিষ্ট করেছেন। এছাড়াও তুলনামূলক পদ্ধতিতে বিচার করে তিব্বতের ঐতিহাসিকরা অতীশের তিব্বত আগমনকালকে সুনির্দিষ্ট করতে চেয়েছেন। অতীশের তিব্বতে পদার্পণ তাঁদের কাছে এমনই গুরুত্বপূর্ণ ঘটনা যে এই কাল নির্ণয়েও তাঁরা সুনিশ্চিত হতে চেয়েছেন। কিভাবে তাঁরা এই পদ্ধতি প্রয়োগ করেছেন সংক্ষেপে তার দু একটি উদাহরণ দেখা যাক।
তিব্বতের মহালোচা বা সুপণ্ডিত রিনচেন সাংপো ভূমি অশ্ব বর্ষে অর্থাৎ 958 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তার যখন 85 বৎসর বয়স তখন অতীশ তিব্বতে এসেছিলেন। গৈলোচাবা বলেছেন, রিনচেন সাংপোর 85 বৎসর বয়সে জল অশ্ব বর্ষে অর্থাৎ 1042 খ্রিস্টাব্দে অতীশ তিব্বতের ইয়ারিতে এসেছিলেন। রোমতোনপা তিব্বতে অতীশের সর্বপ্রধান শিষ্য ছিলেন। তিনি অতীশ তিব্বতে আসবার 23 বৎসর পরে কাষ্ঠ মকর বর্ষে অর্থাৎ 1064 খ্রিস্টাব্দে মারা যান। এইভাবে তিব্বতের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির জন্ম মৃত্যুকালের সঙ্গে তুলনা করে গৈলোচাবা প্রমুখ তিব্বতের ঐতিহাসিকরা সিদ্ধান্ত করেছেন, পৃষ্ঠা 140 করেছেন দাঁড়ি। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ 1040 খ্রিস্টাব্দে ভারত থেকে তিব্বত যাত্রা করেন। 1041 খ্রিস্টাব্দ তিনি নেপালে কাটান। 1042 খ্রিস্টাব্দে তিনি তিব্বতের ইয়ারিতে পৌঁছান। শরৎচন্দ্র দাস অতীশের জীবনী অনুবাদে অতীশের তিব্বত যাত্রার বিশদ বিবরণ দিয়েছেন। নাগছো ছুলটিম জলবা অতীশের তিব্বত যাত্রার সঙ্গী ছিলেন। শুধু তাই নয়, অতীশের তিব্বতী শিষ্যদের মধ্যে তিনি সবচেয়ে বেশি দিন অতীশের সঙ্গে কাটিয়েছেন। ফাগ ফয়াকার গ ফাগ সোরপার অনুরোধে এই গ্রন্থে তিনি অতীশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সান্নিধ্যের স্মৃতিচারণা করেছেন। বর্ণনাটি ব্যক্তিগত হলেও তার ঐতিহাসিক মূল্য অপরিসীম। এই বিবরণ থেকে জানা যায় যে নাগছো ছুলটিম জলবার মাধ্যমে তিব্বত রাজ্যের আমন্ত্রণ গ্রহণ করবার পরেও অতীশ তাঁর তিব্বত যাত্রার উদ্যোগ আয়োজন কিছুটা গোপন রাখলেন। তার হয়তো ভয় ছিল বিক্রমশীলের স্থবির এতে আপত্তি করবেন। চার্লস বেল অবশ্য অতীশের তিব্বত যাত্রার কদর্থই করেছেন। তার মতে মুসলমান আক্রমণকারীরা তখন ভারতের সমতল ভাগ দখল করেছে। হিন্দু ও বৌদ্ধ নির্বিশেষে সকলেই তাদের আক্রমণের লক্ষ্য হয়েছে। এই দুর্দিনে যে পণ্ডিতরা ভারত থেকে পালিয়ে গিয়ে তিব্বতে জড়ো হয়েছিলেন, অতীশ তাদের অন্যতম। চার্লস বেলের এই বক্তব্যের ঐতিহাসিক ভিত্তি এবারে তাহলে বিচার করা যাক। অতীশের তিব্বত যাত্রার সময় ভারতে মুসলমান আক্রমণ শুরু হয়েছে, সন্দেহ নেই। শরৎচন্দ্র দাসের অনুদিত গ্রন্থ অতীশের জীবনীতে বলা হয়েছে, অতীশের তিব্বত যাত্রার অনুমতি দেবার সময়ে বিক্রমশীলের স্থবির জয়শীল নাগছো লোচাবাকে বলছেন, ভারতের সর্বনাশ আসন্ন। তুরস্কদের আক্রমণে আমি খুবই বিচলিত বোধ করছি। অতীশকে নিয়ে তুমি ও তোমার সঙ্গীরা তোমার স্বদেশে যাত্রা করো ও সেখানে সর্বজীবের কল্যাণ সাধন করো, এই কামনা করি। কিন্তু তথ্য সন্ধান করলে দেখা যাবে সেই সময় ভারতবর্ষে মুসলিম আক্রমণ শুরু হলেও পূর্ব ভারত তখনও নিরাপদ ছিল। মোহাম্মদ গজনির আক্রমণ ও সোমনাথ মন্দির ধ্বংস হয়েছিল 1024 বা 25 খ্রিস্টাব্দে, পৃষ্ঠা 141। অতীশ তখন ভারতে ছিলেন না। তিনি তখন সুবর্ণদ্বীপে আচার্য ধর্মকীর্তির কাছে অধ্যয়ন করছেন। আর অতীশ ভারত ছেড়ে চলে যাবার 150 বছর পরে মুহাম্মদ বখতিয়ারের পূর্ব ভারত আক্রমণ ও বৌদ্ধ বিহার ধ্বংস করার ঘটনাগুলি ঘটেছে। তাই ইতিহাসের দিক থেকে বাস্তবিকই এমন কোনো কারণ ঘটেনি যার জন্য অতীশ দেশ ছেড়ে পালিয়ে যাবেন। তিব্বত পরিভ্রমণ করে 3 বৎসর বাদে অতীশের ভারতে ফিরে আসবার কথা ছিল। বিক্রমশীল বিহারের স্থবির জয়শীলকে বলেছিলেন, 3 বৎসরের জন্য তোমরা অতীশকে পাবে, তারপরে অবশ্যই তাঁকে ভারতে ফিরিয়ে দিয়ে যাবে। সেই নির্দেশ অনুসারে অতীশকে ভারতে ফিরিয়ে দেবার উদ্দেশ্যে জয়শীল 1045 খ্রিস্টাব্দে অতীশকে নিয়ে ভারত নেপাল সীমান্তে চিরং পর্যন্ত আসেন। তার সত্ত্বেও অতীশ কেন ভারতে ফিরতে পারলেন না তার কারণ স্বতন্ত্র। তাই মুসলমানদের ভয়ে অতীশ দেশ ছেড়ে তিব্বতে পালিয়ে গেলেন। চার্লস বেলের এই মন্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই।
তবে অতীশের 59 বৎসর বয়সে দেশ ছেড়ে বিপদসংকুল পথে তিব্বত যাত্রার প্রকৃত কারণ কি হতে পারে? তিব্বতী সূত্র থেকেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বুতনের ঐতিহাসিক গ্রন্থে ও শরৎচন্দ্র দাসের সংগৃহীত তথ্যে কিছু অলৌকিক ঘটনার উল্লেখ অবশ্যই আছে, কিন্তু সেখানে অতীশ কেন তিব্বত ভ্রমণে সম্মত হয়েছিলেন তার কারণও বলা হয়েছে। সেখানে বলা হয়েছে তিব্বতের মানুষের প্রতি গভীর করুণা, সে দেশে বৌদ্ধ ধর্মের উত্থান পতনের বিচিত্র কাহিনী, সে সময়ে তিব্বতে বৌদ্ধ ধর্মের নামে যে বিকৃত মতবাদের প্রচার চলছিল তার প্রতি বিতৃষ্ণা ও সর্বোপরি রাজভিক্ষু এশেওদ এর সদ্ধর্মের প্রতি অবিচল নিষ্ঠা ও তাঁর আত্মদানের ঘটনায় মর্মবেদনা, প্রধানত এই কারণগুলিই দীপঙ্করকে তিব্বত যাত্রায় উদ্বুদ্ধ করেছিল। দীপঙ্কর জানতেন বৃদ্ধ বয়সে অজ্ঞাত দেশের দুর্গম পথে এই যাত্রার ফলে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়বে, এমনকি তাঁর জীবন হানিও ঘটতে পারে। এই যাত্রার ফলে তাঁর আয়ু 20 বছর কমে যাবে, এই ভবিষ্যৎবাণীও তাকে বিচলিত করতে পারেনি। রাহুল সাংকৃত্যায়ন, শরৎচন্দ্র দাস প্রমুখ তিব্বতবিদ পণ্ডিতরা অতীশের তিব্বত যাত্রার বিবরণ দিয়েছেন। পৃষ্ঠা 142। তারা বলেছেন, বিক্রমশীল বিহার থেকে দীপঙ্কর প্রথম বুদ্ধ গয়ায় গেলেন। ভারতবর্ষ ছেড়ে চলে যাবার আগে গৌতম বুদ্ধ যেখানে বোধি লাভ করেছিলেন, সেই বুদ্ধ গয়া ও অন্যান্য তীর্থস্থানগুলির একবার তিনি দর্শন করতে চেয়েছিলেন। শরৎচন্দ্র দাস তিব্বত যাত্রাপথে অতীশের সঙ্গীদের বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, পণ্ডিত ভূমিগর্ভ, নাগছ, জ্যাতন, ভূমি সংঘ, বীর্যচন্দ্র প্রমুখের একটি বড় দল নিয়ে অতীশ মিত্র বিহার অভিমুখে চললেন। জ্যাতনের সঙ্গে 2 জন, নাগছর সঙ্গে 6 জন এবং অতীশের সঙ্গে 20 জন অনুচর ছিলেন। মিত্রবিহারের ভিক্ষু দল অতীশকে সানন্দে ও শ্রদ্ধার সংবর্ধনা জানালেন। এই বিহার থেকে অতীশ সদলে তিব্বতের পথে যাত্রা করলেন। এই সঙ্গী দলে অতীশের ভারতীয় সহযাত্রীদের মধ্যে পণ্ডিত ভূমিগর্ভ সম্পর্কে গৈলোচাবা বলেছেন, অতীশের 5 জন প্রধান শিষ্যের তিনি অন্যতম ছিলেন। তার ছোট ভাই বজ্রপাণি 1017 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন এবং নেপাল ও তিব্বতে মহামুদ্রা তন্ত্র প্রচার করেছিলেন। এখানে ভূমিসংঘ সম্পর্কে বলা হয়েছে, রাজভিক্ষু মহারাজা ভূমিসংঘ অতীশের প্রধান শিষ্য ছিলেন। রাজা হিসাবে তিনি কত বড় ছিলেন বা তার রাজ্য কত বড় ছিল সে সম্পর্কে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। তবে তাঁকে পশ্চিম ভারতের রাজা বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে তাঁর সম্মানেই নেপাল রাজ মাফাম, ময়াকার ফয়াকার মাফাম বা মানসরোবর পর্যন্ত তার সঙ্গে এক বিরাট রক্ষী দল পাঠিয়েছিলেন। পণ্ডিত পরহিত ভদ্র সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। দীপঙ্করের ভারতীয় সঙ্গী দলের মধ্যে বীর্যচন্দ্রের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নাগছলোচাবা স্তোত্র ও গৈলোচাবা সোননুপালের গ্রন্থ থেকে জানা যায় বীর্যচন্দ্র অতীশ দীপঙ্করের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। তার পিতৃদত্ত নাম ছিল শ্রীগর্ভ, ভিক্ষু দীক্ষান্তে নাম হয় বীর্যচন্দ্র। মধ্যম ভ্রাতা চন্দ্র গর্ভ বা দীপঙ্কর শ্রীজ্ঞানের সঙ্গে তিনি তিব্বত যাত্রা করেন। এরপরে বীর্যচন্দ্র সম্পর্কে আর বিশেষ কিছুই জানা যায় না। অতীশের জীবনীতে বলা হয়েছে, অতীশ নেপালের রাজাকে একটি হস্তি উপহার দেন। উপহার দেবার সময় অতীশ নেপাল রাজকে এই নির্দেশ দেন যেন হস্তিটিকে যুদ্ধের কোনো কাজে ব্যবহার না করা হয়। পৃষ্ঠা 143। হস্তিটি কেবলমাত্র পূজার উপকরণ, পবিত্র বস্তু, মূর্তি ইত্যাদি বহন করবে। এই কাহিনী থেকে মনে হয় অতীশ ভারত থেকে নেপাল পর্যন্ত হাতির পিঠে যান, তারপর নেপাল থেকে তিব্বতে ইয়াঁরির দুর্গম পথে হাতিটিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না।
অতীশ কোন পথে নেপালে গিয়েছিলেন অতীশের জীবনী থেকে তার সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় না। মনে হয় অতীশ বিক্রমশীল বিহার থেকে বুদ্ধগয়া হয়ে নেপালে স্বয়ম্ভু চৈত্যের অভিমুখে যাত্রা করেছিলেন। আধুনিক গয়া শহরের 6 মাইলের মধ্যে বুদ্ধগয়া এবং বর্তমান কাঠমান্ডুর 2 মাইলের মধ্যে স্বয়ম্ভু চৈত্যের অবস্থান। ব্যবসায়ী ও তীর্থযাত্রীরা চম্পারণের মধ্যে দিয়ে পাটনা কাঠমান্ডু যে সড়কটি ব্যবহার করেন, সম্ভবত অতীশ সেই পথেই নেপালে গিয়েছিলেন। অতীশের এই যাত্রাপথের বিচিত্র বিবরণ অতীশের জীবনীকার দিয়েছেন। ভারতের সীমান্তে ছোট একটি বিহারে অতীশের সাদর সংবর্ধনা, পথের বিঘ্ন বিপদ, তীর্থিকদের ষড়যন্ত্র, দস্যু দলের আক্রমণ ইত্যাদি বর্ণনা প্রসঙ্গে অতীশের অসাধারণ নৈতিক শক্তির অলৌকিক কাহিনী প্রচার করা হয়েছে। অবশেষে সঙ্গী দল সহ অতীশ স্বয়ম্ভু চৈত্যে এসে পৌঁছলেন। স্থানীয় রাজা তাঁদের বিপুল সংবর্ধনা জানালেন। কাঠমান্ডুর নিকটবর্তী এই চৈত্য থেকে অতীশ পালপার পথে চললেন। এই সময়েই তাঁর প্রথম তিব্বতীয় শিষ্য ও যাত্রা সঙ্গী জ্যাতন চণ্ডুই সেঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ও সেখানেই তাঁর মৃত্যু হল। এই মেধাবী ও প্রিয় শিষ্যের মৃত্যুতে অতীশ বিশেষভাবে বিচলিত হলেন। এই বিশ্বস্ত শিষ্য ও দোভাষীর মৃত্যু ছাড়াও আরও 3টি কারণে অতীশের বৎসরকাল নেপালবাস স্মরণীয় হয়ে আছে। 1. নেপাল থেকে মগধরাজ নয়পালকে লিখিত বিমল রত্ন লেখো নাম পত্র প্রেরণ। 2. চর্যা সংগ্রহ প্রদীপ রচনা। এবং 3. নেপালরাজ অনন্ত কীর্তি কর্তৃক অতীশের অভ্যর্থনা ও অতীশের প্রেরণায় থম বিহার নির্মাণ। পৃষ্ঠা 144। বিমল রত্ন লেখো নাম এই পত্রটি তিব্বতী তর্জমায় তাঞ্জুরে সংরক্ষিত হয়েছে। রচনাটির প্রথম শ্লোকে বলা হয়েছে, মগধজাত নর্যপাল বন্ধনের মধ্যে 9 পাল ধর্মের প্রসার ঘটিয়েছেন, ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছেন, তার সমৃদ্ধি হোক। গ্রন্থ শেষে পুষ্পিকায় বলা হয়েছে, স্থবির মহাপণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান কর্তৃক রাজা নীরপালের দন্তের 9 দীর্ঘই বৈষণ্য র নীরপালের নিকট লিখিত বিমল রত্ন লেখো নাম পত্রটি এখানেই সমাপ্ত হল। ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে অনেকেই এই পত্রটি উল্লেখ করেছেন, কিন্তু পত্রটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে কেউই বিশেষ কিছু বলেননি। পত্রটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করলে দেখা যাবে এখানে অতীশ যে দেশ ছেড়ে তিব্বতে চলেছেন এ কথা কোথাও উল্লেখ করেননি। ভারতের কোনো বিষয় বা বস্তু, বিক্রমশীল বিহার বা অন্য কোনো ব্যক্তি, এমনকি নয়পাল সম্পর্কেও কোনো জিজ্ঞাসা এই পত্রে নেই। পত্রটি সম্পূর্ণভাবে উচ্চ নৈতিক আদর্শ ও ধর্মীয় উপদেশমালার সংকলন মাত্র। 60 বৎসর বয়স্ক বৌদ্ধ আচার্য তার একান্ত প্রিয় তরুণ শিষ্যের উদ্দেশ্যে তার আন্তরিক শুভ কামনা ও আশীর্বাদ জানাচ্ছেন। কিন্তু পত্রটি তাঁর দীর্ঘ যাত্রাপথে ভারতের কোনো স্থান থেকে নয়, তিব্বতে পৌঁছে নয়, নেপাল থেকে পাঠাবার তাৎপর্য কী? তিব্বতী সূত্র থেকেই বিশেষ কারণটির সন্ধান পাওয়া যায়। সুম্পা বলেছেন, যোবো বন্ধনীর মধ্যে অতীশ যখন তিব্বত যাত্রা করলেন ঠিক তখনই ভয়কার অন্তস্থ ভেয়পালের পুত্র নেওপাল বন্ধনীর মধ্যে 9 পাল রাজা হলেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক তারনাথও প্রায় একই কথা বলেছেন। তারনাথ বলেছেন, রাজা ভেয়পালের পুত্র নেওপাল যোবজে যখন তিব্বত যাত্রা করছেন সেই সময়েই তিনি রাজা হলেন। নির্ভরযোগ্য জীবনীগুলিতেও একথা বলা হয়েছে। নেপাল থেকে তার কাছে প্রেরিত পত্রটিও দেখা যায়। কোনো কোনো গবেষক বিমল রত্ন লেখো নাম পত্র ও উপরে উল্লিখিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 1041 খ্রিস্টাব্দকে নয়পালের রাজ্যাভিষেকের বৎসর বলে নির্দিষ্ট করতে চান।
নেপালের পালপার কাছে হোলকা নামে এক জায়গায় অতীশের বন্ধু এক বৌদ্ধ ভিক্ষু বাস করতেন। তিনি বধির ছিলেন। গুচ্ছ মন্ত্রের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। অতীশ এখানে 1 মাস বাস করেন এবং এই বধির ভিক্ষুর আগ্রহেই চর্যা সংগ্রহ প্রদীপ রচনা করেন। পৃষ্ঠা 145। নাচ্ছলোচা বা ছুলটিম জলবা বা জয়শীল অতীশের সাহায্যে রচনাটি তিব্বতীতে অনুবাদ করেন। এই অনুবাদটি তাঞ্জুরে রক্ষিত আছে। তিব্বতী তর্জমায় 21টি চরণে সমাপ্ত এই রচনাটির প্রথমেই অতীশ বলছেন, নেপালে আমার বন্ধুর অনুরোধে আমি এই রচনা করছি। হে স্থবির, গুচ্ছ মন্ত্রে তোমার শ্রদ্ধা নেই, তাই তুমি এইভাবে করো। বন্ধনীর মধ্যে ধর্ম পালন। এইভাবে ধর্ম পালন করো। গুচ্ছমন্ত্র, তন্ত্র প্রভৃতি সম্পর্কে অতীশের ঠিক কী মনোভাব ছিল এই রচনাটিতে তার কিছুটা পরিচয় পাওয়া যায়। এখানে তিনি বলেছেন, গুচ্ছমন্ত্রের উল্লেখে আমি এখানে করব না। গুচ্ছমন্ত্রের উল্লেখ আমি এখানে করব না। প্রজ্ঞা পারমিতার যে চর্যা, সেই বোধিসত্ত্ব চর্যাই আমি আলোচনা করব। প্রথমে চিত্তোৎপাদের জন্য এবং তারপরে বোধিসত্ত্ব সম্বরের জন্য সচেষ্ট হও। সংক্ষেপে মৈত্রেয় নাথের উপদেশ অনুসারে 10 চর্যা পালন করো। তোমার যদি ধন থাকে তবে তা সংঘকে দাও, বালভোজনে ব্যয় করো বা সহায়হীন দুস্থদের দান করো, ইত্যাদি ইত্যাদি। দীপঙ্করের ধর্মীয় মতবাদ সম্পর্কে পণ্ডিত মহলে নানা প্রশ্ন আছে। তিনি কি তন্ত্রযানী ছিলেন? বিশুদ্ধ মহাযানে তাঁর নিষ্ঠা কতটা ছিল? চর্যা সংগ্রহ প্রদীপ ও তাঁর আরও কয়েকটি রচনা আলোচনা করলে এ প্রশ্নের সদুত্তর পাওয়া যেতে পারে। দীপঙ্করের সময় ভারতে বিশুদ্ধ মহাযান ধর্মমত বলতে বিশেষ কিছু অবশিষ্ট ছিল না। মন্ত্রযান, তন্ত্রযান, বজ্রযান ইত্যাদি তাকে প্রায় গ্রাস করেছিল। বিশুদ্ধ মহাযানী হয়েও দীপঙ্কর পরিবেশের প্রভাব একেবারে অস্বীকার করতে পারেননি। তবুও তন্ত্রমন্ত্রের মধ্য দিয়ে তিনি শাস্ত্রীয় মহাযান মতাদর্শকেই প্রাধান্য দিয়েছেন। চর্যা সংগ্রহ প্রদীপ, চর্যা গীতি, বোধিপথ প্রদীপ প্রভৃতি রচনায় গুচ্ছ তন্ত্রমন্ত্র যে বৌদ্ধ দীক্ষার অঙ্গ নয় এ কথা বলেছেন। দীপঙ্করের ধর্মীয় মতবাদ সম্পর্কে অবশ্য আমরা পরে আলোচনা করব। অতীশের নেপাল বাসকালে তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা নেপালে থম বিহার প্রতিষ্ঠা। নেপাল রাজা অনন্ত কীর্তি অতীশের অনুরোধে এই বিহারটি নির্মাণ করেন। তিনি তাঁর পুত্র চন্দ্রপ্রভকে বৌদ্ধ দীক্ষা ও অতীশের শিষ্যত্ব গ্রহণের অনুমতি দেন। রাজপুত্র চন্দ্রপ্রভ সংস্কৃত শাস্ত্রে সুপণ্ডিত হন ও সদ্ধর্ম প্রচারে উদ্যোগ নেন। পৃষ্ঠা 146। এই কাহিনীর ঐতিহাসিকতা সম্পর্কে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সেই সময় নেপালের রাজার নাম যে অনন্ত কীর্তিই ছিল, নেপালের ইতিহাসে তার কোনো উল্লেখ নেই। অতীশ যে নেপাল হয়ে তিব্বতে গিয়েছিলেন, এই কাহিনীর সত্যতা সম্পর্কে কোনো কোনো আধুনিক গবেষক সংশয় প্রকাশ করেছেন। নেপাল রাজের প্রকৃত নাম নিয়ে বিভ্রান্তি থাকতে পারে, তবে অতীশের রচনা বিমলরত্ন লেখ ও চর্যা সংগ্রহ প্রদীপ এই দুটি গ্রন্থ থেকে অতীশ যে নেপালে গিয়েছিলেন এবং সেখানে কিছুকাল বাস করেছিলেন তার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়। থম বিহারও অতীশের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল। অতীশের নেপালবাসে প্রায় 200 বছর পরে তিব্বতী বৌদ্ধ ভিক্ষু ছাগ ছৈজে পাল নেপালের থর বিহার দর্শন করেছিলেন। এই বিহারটি যে অতীশের প্রেরণায় প্রতিষ্ঠিত সে কথা তিনি তার ভ্রমণ বিবরণে উল্লেখ করেছেন। অতীশের শিষ্য নেপাল যাত্রার সঙ্গী জ্যালোচা বা চণ্ডুই সেঙ্গে বা বীর্য সিংহের নেপালে অকাল মৃত্যু হয়। তিব্বতে অতীশের প্রধান শিষ্য
ব্রোম তোনপা জলবেই জুংনে বা জয়াকর এই ঘটনাটির উল্লেখ করেছেন। ভারত থেকে তিব্বত যাত্রা পথে অতীশ যে নেপালে 1 বৎসর বাস করেছিলেন, এই বিবরণটি তাই সম্পূর্ণ কাল্পনিক হতে পারে না। অতীশ কোন পথে তিব্বতে গিয়েছিলেন, আধুনিক গবেষকদের কাছে এই প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রয়োজনের তাগিদে প্রধানত বাণিজ্যিক আদান প্রদানের কাজে দেশ থেকে দেশান্তরে যাতায়াতের পথ মানুষের সমাজে নির্দিষ্ট হয়ে থাকে। বহু শতক ধরে মানুষ এই একই পথ ব্যবহার করে। দুর্গম পার্বত্য দেশ তিব্বত যাত্রায় অতি সম্ভবত এই চিরাচরিত রীতিই অনুসরণ করেছেন। ভারত ও তিব্বত এই দুই দেশের মধ্যে যাতায়াতে তীর্থযাত্রী ও বণিকরা যে পথ গ্রহণ করতেন, সেই পথটি চিহ্নিত করতে পারলেই আমরা 1000 বছর আগে অতীশের যাত্রাপথ অনুমান করতে পারি। অতীশের জীবনী অনুবাদে শরৎচন্দ্র দাস দীপঙ্করের তিব্বত যাত্রার একটি মনোজ্ঞ বিবরণ দিয়েছেন। নেপালের পালপা থেকে যাত্রা করে দলটি তিব্বতে প্রবেশ করল। প্রথমে তারা মাং বোল গোংথাংয়ে পৌঁছলেন। জোনা ছেনপো পৌঁছলে নাগছো অতীশকে তাঁর গৃহে আমন্ত্রণ জানালেন। অতীশ এখানে 1 মাস বাস করলেন। তারপর পুরাং পয় রস্য বৈষ্ণ রয়াকার অনুসার পুরাং হয়ে তাঁরা মাফাম ময়াকার ফয়াকার মাফাম হ্রদ বা মানস সরোবরের তীরে এলেন। পৃষ্ঠা 147। সেখানে ডোক মামলিন নামের রমণীয় ও পবিত্র স্থানটি অতীশের খুব পছন্দ হলো। তিনি এখানে 7 দিন থাকলেন। অতীশ যে মাফাম হ্রদের তীরে এসে পৌঁছেছেন, এ খবর ইঙারি কোরসুমের 3টি প্রদেশে সর্বত্র ছড়িয়ে পড়ল। ক্রমে এই দলটি থোলিংয়ের স্বর্ণ মন্দিরে এলেন। ভারতের আলমোড়া, সিমলা, যোশীমঠ, বদ্রীনাথ ইত্যাদি থেকে মানস সরোবরে তীর্থে যাবার বেশ কয়েকটি পথ আছে, কিন্তু এইসব অঞ্চল থেকে নয়। অতীশ বিক্রমশীল বিহার থেকে নেপাল হয়ে মানসরোবর ও তারপরে তিব্বতের ইঙারির থোলিং বিহারে পৌঁছেছিলেন। স্বামী প্রণবানন্দ তাঁর গ্রন্থে নেপালের কাঠমান্ডু থেকে মুক্তিনাথ, খোচরনাথ ও টাকলাকোট হয়ে মানস সরোবর যাত্রার একটি পথের কথা বলেছেন। এই পথ ধরেই যে অতীশ তিব্বতে গিয়েছিলেন, পথের দুধারে অতীশের স্মৃতি বিজড়িত স্থানগুলি আজও তার সাক্ষী দিচ্ছে। তিব্বতীরা বলেন, খোচরনাথের বিখ্যাত গুম্ফা বা বিহারে অতীশ একবার বর্ষা বাস করেন। মানস সরোবর যাত্রার পথে এই বিহারটি পড়ে। এই পথের পাশে একটি গ্রামের নাম গেজিন বা পুণ্যদত্ত। অতীশের পবিত্র কাজে উৎসর্গীকৃত এই গ্রাম। এই গ্রামের কাছে একটি জায়গার নাম কাংজে, কয়াকার অনুসার বর্গীয় জয়কার বা পদচিহ্ন, দীপঙ্করের চরণরেখার পুত এই পথ। এই অঞ্চলে একটি ঝর্ণার নাম ডুপছু বা সিদ্ধ সলিল। তিব্বতীরা বলেন দীপঙ্কর এটি খনন করেছিলেন। মানস সরোবর থেকে তিব্বতে যাবার 2টি প্রাচীন পথ, এদের মধ্যে দীপঙ্কর কোনটি গ্রহণ করেছিলেন তা আমাদের সঠিক জানা নেই। তবে শরৎচন্দ্র দাস তাঁর অনুবাদে এই যাত্রী দলের একটি সুন্দর চিত্র দিয়েছেন। 35 জন সঙ্গী পরিবৃত হয়ে অতীশ থোলিংয়ের পথে চলেছেন। তাঁর বাহন অশ্বটি সুবর্ণ হংসের মতো মৃদুমন্দ গতিতে এই মহামুনিকে বহন করে চলেছে। অতীশের বয়স তখন 60 বৎসর। তবুও তাঁর প্রশান্ত মুখশ্রী ও অঙ্গ সৌষ্ঠব তাকে দেবদুর্লভ মহিমা মণ্ডিত করেছে। সস্মিত মুখে উদাত্ত গম্ভীর স্বরে তিনি অনর্গল সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে চলেছেন। তার সুমিষ্ট বাচনভঙ্গিতে প্রতি বাক্যের শেষে তিনি বলছেন, অতি ভালো, অতি ভালো, অতি মঙ্গল, অতি ভালো হয়ে, এ বন্ধনীর মধ্যে অন্তস্থ হয় দাঁড়ি। পৃষ্ঠা 148।
অতীশের শিষ্য ও পথসঙ্গী নাগচ ছুলটিম জলবা তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই বর্ণনাটি দিয়েছেন। ভাষাতত্ত্বের বিচারে দেখা যায় ভালো বা ভালা এই শব্দটি একাদশ শতকের বাংলাদেশে প্রচলিত ছিল। অতীশের নিজ মুখে উচ্চারিত বাক্যের এই নিদর্শন থেকে তিনি যে বাঙালি ছিলেন এই অনুমানই স্বাভাবিক। তিব্বত সীমান্তের রাজপ্রতিনিধিরা অতীশকে বিপুল সংবর্ধনা জানান। তারপর তাঁরা চীনের ড্রাগনের ছবি আঁকা একটি পাত্রে তিব্বতী প্রথায় প্রস্তুত চা অতীশকে নিবেদন করেন। বলেন এই স্বর্গীয় পানীয় কল্পদ্রুমের নির্যাস থেকে প্রস্তুত করা হয়। অতীশ এই উচ্চ প্রশংসিত পানীয়টির নাম জানতে চান। লোচাবা ছুলটিম জলবা বলেন, গুরুদেব, এর নাম চা। তিব্বতের ভিক্ষুরাও এটি পান করেন। অতীশ তখন মন্তব্য করেন, তিব্বতের ভিক্ষুদের উন্নত শীলের গুণেই চায়ের মতো এমন চমৎকার পানীয় প্রস্তুত হয়েছে। তিব্বতীরা বলেন, প্রথম চা পানের পরে অতীশ চায়ের প্রশস্তিমূলক একটি কবিতাও রচনা করেন। অতীশের জীবনীতে চাকে এত গুরুত্ব দেবার সম্ভবত অন্য কারণ আছে। সম্রাট স্রোংচান গাম্পোর পৌত্র চীন থেকে এই পানীয়টি আমদানি করার পরে তিব্বতে চা জাতীয় পানীয়ের ন্যাশনাল বেভারেজে স্থান নেয়। সম্পন্ন তিব্বতীরা দিনে 30 থেকে 70 কাপ চা পান করেন। স্বাভাবিকভাবেই তিব্বতের মানুষ তাঁদের জাতীয় ধর্মগুরু অতীশকেও চায়ের পরম সমঝদার রূপে এখানে চিত্রিত করেছেন। পড়া চলছে পরের ফাইলে 33, তিব্বতে অতীশ।